শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুনীল গঙ্গোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যে তথা ভারতীয় সাহিত্যে একটি নাম, একটি প্রতিষ্ঠান। এই বহুমুখী প্রতিভার সৃষ্টি ছড়িয়ে আছে বাংলা সাহিত্যের নানান শাখা প্রশাখায়। তিনি একাধারে কবি, ছোট গল্পকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, কিশোর সাহিত্যিক, এমনকি ভ্রমণ সাহিত্যিক হিসেবেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে তিনি নাট্যকার, নাট্যাভিনেতা ও চিত্রনাট্যকার, সর্বোপরি একজন সমাজসেবক। সুনীল গঙ্গোপাধ্যায় 1950 সালে কলকাতার টাউন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 1954 সালে সিটি কলেজ থেকে অর্থনীতি নিয়ে বিএ পাশ করেন আর 1958 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে প্রাইভেটে এমএ পাশ করেন। সেই সময় অর্থাৎ 1953 সালে যৌবনের ও তারুণ্যের উচ্ছ্বাসে প্রকাশিত হলো একটি নবজাতক পত্রিকা কৃত্তিবাস, যার প্রতিষ্ঠাতা ও সম্পাদক সুনীল নিজে। বলা যেতে পারে এই পত্রিকা ছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার অনুসরণে আর এক অভিনব প্রচেষ্টার দৃষ্টান্ত। এই পত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি বহু বিশিষ্ট কবি, সাহিত্যিককে, যাদের সৃষ্টি আমাদের সাহিত্য সম্ভারকে সমৃদ্ধ করেছে, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন দাশগুপ্ত, শরৎ মুখোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত প্রমুখ। যদিও কৃত্তিবাস পত্রিকার মূল অফিস ছিল উত্তর কলকাতায় সুনীলের বাড়ি 2B বৃন্দাবন পাল লেনে, কিন্তু কৃত্তিবাস গোষ্ঠীর মূল কেন্দ্র ছিল সেই সময়ের শ্যামবাজার এবং কলেজ স্ট্রিট কফি হাউসে। কৃত্তিবাস পত্রিকার স্মৃতিচারণে সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের জানালেন, কৃত্তিবাস পত্রিকা যখন প্রথম বেরোয়, পরপর কয়েকটা সংখ্যা বেরোবার পর বেশ একটা আলোড়নেরই সৃষ্টি হয়েছিল। তার কারণ এটা ছিল একটা ঘোষিতভাবে তরুণদের পত্রিকা। এতে কোনো প্রবীণ বা বিখ্যাতদের লেখা চাওয়াই হয়নি। কেউ কেউ দু একজন পরে ভুল করে পাঠিয়ে দিয়েছিলেন, তো আমরা বিনীতভাবে ফেরত দিয়ে দিয়েছিলাম। এটা ছিল মানে আমাদের তারুণ্যের একটা প্রকাশ। সেটাকে প্রথমে সবাই ভালোভাবে গ্রহণ করতে পারেনি। সবাই বলেছিল যে না, এই কবিতাগুলো কবিতা নয়, এগুলোর মধ্যে চেঁচামেচি বেশি, এগুলোর মধ্যে রক্ত মাংসের গন্ধ বড্ড বেশি। এই যে কবিরা যারা লিখছে এরা উচ্ছৃঙ্খল, চরিত্রহীন, এরা বাংলা কবিতার ক্ষতি করতে এসছে, এরা বিশুদ্ধতা নষ্ট করতে এসছে, এইসব। তো এইসব অভিযোগ শুনে আমাদের বেশ ভালোই লাগতো, কারণ আমরা উপভোগ করতাম, কারণ আমরা তো
সত্যি সত্যি বিশুদ্ধ কবিতায় বিশ্বাস করতাম না, আমরা কবিতায় ভাঙচুরে বিশ্বাস করতাম। যে ধারা চলে আসছে সেটাকে বদল করার জন্যে শব্দ উল্টোপাল্টা ব্যবহার করা, যে কোনো শব্দ ব্যবহার করা, মাঠঘাট থেকে হাটে বাজার থেকে শব্দ তুলে আনা এবং কবিতাকে উঁচু বেদি থেকে নামিয়ে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া, এইসবই তো ছিল আমাদের উদ্দেশ্য। আর ছিল সততা, আমরা জীবনে যা যাপন করছি সেইগুলো কবিতার মধ্যে প্রকাশ করছি। অবশ্য অনেকে আমাদের উচ্ছৃঙ্খল বা চরিত্রহীন বলে যা যা বলতো, সব অতটা সত্যি নয়, অতটা কিছু কেলেঙ্কারি আমরা করিনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন প্রকাশিত হয় 1958 সালে। একসময় আধুনিক বাংলা কাব্য সাহিত্যে রক্তমাংসের কবিতার দৈন্যতা ছিল। সুনীলের কবিতায় সেই রক্তমাংসের প্রেম ও শরীরের রূপ যেন তার কবিতার পারিজাত। তার কবিতার বাস্তব বোধ তাকে প্রতিষ্ঠা করেছে আধুনিক কবিতার এক অনন্য স্রষ্টা হিসেবে। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কবি যখন গল্পকার হয়ে ওঠেন, তার সৃজনশীলতায় ও বিষয়বস্তুতে যে রঙের মিশেল, সে তো কবির কবিতারই পান্না হীরের রং। স্বাভাবিকভাবেই তার উজ্জ্বল বর্ণছটায় চমক লাগে, যার পরিচয় মেলে তার একের পর এক ছোট গল্পে ও গল্প সমগ্রে। 1966 সালে সুনীলের প্রথম উপন্যাস আত্মপ্রকাশ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম উপন্যাসে তিনি চূড়ান্ত আলোড়ন তোলেন পাঠক সমাজে। এই শক্তিমান ঔপন্যাসিকের রচনায় শৈল্পিক উৎকর্ষ, সময়ের তাপ উত্তাপ, সামাজিক সম্পর্কের তন্তুময় বিন্যাস লক্ষণীয়। তার সেই সময় উপন্যাসটি বাংলা সাহিত্যের সেরা উপন্যাসগুলির মধ্যে অন্যতম, যার স্বীকৃতি হিসেবে 1985 সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান। নানা ছদ্মনামেও তিনি বহু লেখা লিখেছেন। আমার মাথার মধ্যে একটা দুর্বুদ্ধি ঢুকে গিয়েছিল যে শুধু লেখালেখি করব, অন্য অফিসে গিয়ে অন্য চাকরি করব না। সে একজন বলেছিল যে টাই-ফাই বেঁধে একটা চাকরি করতে হবে, আমি না পোষাবার করবো, শুধু লেখালেখি করবো। তা লেখালেখি করতে গেলে তো গদ্য না লিখলে কে পয়সা দেবে? সেই সময় আমি গদ্য লিখতে শুরু করি, খুব লিখতাম। তা লিখতে লিখতে মনে হলো যে নিজের নামে যদি রোজ রোজ এক এক রকম লেখা বেরোয়, লোকে ক্লান্ত হয়ে যাবে, তা বিরক্ত হতে পারে। তখন আমি বিভিন্ন নামে বিভিন্ন রকম লেখা শুরু করলাম। একটা হচ্ছে সনাতন পাঠক, এই নামে আমি সাধারণত বই বা সাহিত্য বিষয় লিখতাম। তারও আগে শুরু করেছিলাম নীল লোহিত ছদ্মনামে। নীল লোহিত একটা বেকার যুবক, যার প্রেমিকা নেই, সে ঘুরে ঘুরে বেড়ায় আর তার বয়স বাড়ে না। নীল লোহিত সবসময় তার বয়স 27। এই নীল লোহিত নামে অনেক লিখেছি, প্রধানত ভ্রমণমূলক লেখা। আর একটাও নাম ছিল আমার, নীল উপাধ্যায়। এটার নাম নিয়ে আমি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় অনেকখানি করে বিদেশের নানান বিষয় নিয়ে লেখা লিখতাম। তার মানে হলো কি, আর নিজের নামে নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়, 4টে নামে লিখতাম। ছাত্র জীবনে তিনি রাজনীতিও করেছেন। স্কুলের জীবনে গোড়ার দিকে তখন তো আমাদের ওই
খুব দারুণ দারুণ সব রোমাঞ্চকর গল্প শোনা যেত। সুভাষ বোস পালিয়ে গেলেন, কোথায় গেলেন সব জানা যেত না। তারপরে আজাদ হিন্দ ফৌজ তৈরি হলো স্বাধীনতার লড়াই করার জন্যে, তারা চলে এলো প্রায় বার্মা পর্যন্ত। তা আমার মনে হতো, ইস, আমি যদি ওই সময় একটু বড় থাকতাম, আমিও যেতাম, গিয়ে লড়াই করতাম তলোয়ার নিয়ে। তলোয়ারের লড়াই যে উঠে গেছে তো মনে থাকে না, বাচ্চা বয়সে মানে তলোয়ার দিয়ে লড়াই করবো। তা স্কুল জীবনে এরকম ছিল। তারপর কলেজে যখন আসি তখন আমার বামপন্থার দিকে ঝোঁক হয়েছিল। তখন এখন যেটাকে এসএফআই বলে, তখন সেটাকে শুধু এসএফ বলতো, স্টুডেন্ট ফেডারেশন। তার মিছিলে যোগ দিয়েছি, তার সদস্য হয়েছিলাম। তারপরে কিছুদিন পরে আমার মনে হয়েছিল যে ঠিক রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার মতো মানসিকতা আমার নয়, আমি একটু ইন্ডিভিজুয়ালিস্টিক বেশি। প্রথমে তো ওর লেখাই পড়েছিলাম, মানুষটিকে দেখিনি, লেখাই ভালো লাগতো। তারপর আলাপ হলো নানাভাবে, চিঠির মাধ্যমে, তারপরে দেখা করলাম, তারপরে মানুষটিকেও ভালো লাগলো। তারপরে এইভাবেই আকৃষ্ট হলাম আর কি। আমাদের বিয়ে হলো 1967 সালে ফেব্রুয়ারি মাসে। তার 1 বছর আগে আমাদের আলাপ হয়েছিল, মানে সামনাসামনি দেখা হয়েছিল। আমার ছেলে আমাদের বিয়ের 1 বছর পরে জন্মায়। ওর নাম হচ্ছে সৌভিক নাম, ডাকনাম পুকলু। আর একটা মার দেওয়া নাম আছে, সুনীলের মায়ের দেওয়া নাম আছে টুটুনি। আর পড়াশুনো করে এখন তো সে বড় হয়ে গেছে, তারপরে বিয়েও হয়েছে, সবই হয়েছে, কাজকর্ম করছে। 1882 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত তরুণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্ন হৃদয় নামে কাব্যগ্রন্থটি পড়ে ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য তাঁর সদ্য প্রয়াত স্ত্রীর বিয়োগ ব্যথায় সান্ত্বনার আলো খুঁজে পান এবং দূত মারফত শিরোপা পাঠিয়েছিলেন ওই নবীন কবিকে। একজন নবীন কবির পক্ষে এই রাজ স্বীকৃতি খুবই বিরল ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা থেকেই প্রথম আলো উপন্যাসের শুরু। অতীত ও বর্তমানের প্রেক্ষাপটে প্রথম আলো পাঠকদের মনকে অভূতপূর্ব আলোড়িত করেছে। দেখো, আমার চোখে তো জল আসছে, কিন্তু তবু আমি কাঁদছি না। আমার চোখে কেন জল আসছে না গো? ভেতরটা কি একেবারে শুকিয়ে গেছে? আচ্ছা, যারা ভালোবাসতে পারে তারাই তো কাঁদতে পারে। আমার আমার ভীষণ কষ্ট হয়, আমার ভীষণ ভীষণ ইচ্ছে করে যে না বড়, পুরুষ মানুষদের কাঁদলে ভালো দেখায় না। দেখো ভূমি, কতগুলো দিন কেটে গেল, কত মাস, কত বছর। আবার যে তোমাকে দেখতে পাবো ভাবতেও পারি। মনে হয় তুমি অনেক দূরের একজন মানুষ, আমাদের মধ্যে একটা বিশাল ব্যবধান। তুমি এত হতাশ হচ্ছ কেন? আমি তো তোমার কাছেই বসে আছি। আমার ভবিষ্যৎ কি আমি জানি না। কত বছর আগে, প্রায় 1 যুগ কেটে গেছে, তুমি কুলুতলার পাশে একটা দোকানের সিঁড়িতে বসেছিলে, আর আমি তোমার হাতটা ধরেছিলাম। কত বছর কেটে গেছে, সবটাই এখন স্মৃতি। আচ্ছা ভূমি, আর যদি আবার আমি তোমার হাতটা ধরতে চাই তো? এই হাতটা তো এখন শুধু একজনের জন্যই আছে,
তারপর ভরত ও ভূমিসুতা দুজনে পরস্পরের হাত ধরে চুপ করে বসেই থাকে। ওদের সব কথা যেন ফুরিয়ে গেছে। এই দুজনের যেন কোনো ঘর বাড়ি নেই, কোথাও যেন ওদের ফিরতে হবে না। অনন্তকালের দৃশ্য হয়ে ওরা যেন চিরকাল বসেই থাকবে। ভ্রমণ সাহিত্যেও তিনি পিছিয়ে ছিলেন না। শিশু ও কিশোর সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ছোটদের মহলেও সমান জনপ্রিয়। তার কিশোর উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল ইচ্ছাশক্তি, ছোটদের শ্রেষ্ঠ গল্প, রক্ত আর কান্না, সবুজ দ্বীপের রাজা, কাকাবাবু ও মরণ ফাঁদ, কিশোর সাহিত্য সমগ্র, কাকাবাবু সমগ্র ইত্যাদি। ছোটবেলা থেকেই অভিনয় করেছি পাখি চক্রে বলা যেতে পারে। প্রথম যা মনে পড়ে, আমি যখন মামা বাড়িতে ছিলাম এক সময়, সেখানে খুব ধুমধাম করে দুর্গাপুজো হতো। তো সেখানে তো অনেক লোক যেত। তা আমাদের ওই রান্নার ঠাকুর, কাজের লোক, এদেরও সংখ্যা ছিল অনেক। এবং রান্নার ঠাকুরের অনেকেই উড়িষ্যার লোক। তারা খুব যাত্রা থিয়েটার ভালোবাসত। তারা নিজেরাই একটা ওই রকম এক রাত্রিরে একটা যাত্রা কিংবা থিয়েটার, জানি মনে নেই, একটা কিছু আয়োজন করেছিল, যাতে আমাকে কৃষ্ণ সাজিয়েছিল। আমার তখন 5-6 বছর বয়স হয়ে গেল। কৃষ্ণ সাজিয়েছিল। আমার মোটেই কৃষ্ণ মতন চেহারা নয়, ছোটবেলায় হয়তো ছিল কিছু একটা, সাজিয়েছিল। তা সেটাতে আমি অভিনয় খুবই সফল হয়েছিলাম বলতে হবে, কারণ 2-3 জায়গায় লোকে হেসেছিল। যদিও করুণ দৃশ্য ছিল, কিন্তু আচার টাচার খেয়ে পড়ার পর লোকে হেসেছিল। আমি যখন সিটি কলেজে পড়তাম তখন ওখানে নাটক করেছিলাম, যে নাটকে আমার সহ অভিনেতা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। সেটা তখন এত নাম করেনি বা তখন ফিল্মে আসেনি। তা ও আর আমি দুজনে মিলে নাটক করেছিলাম, মনে আছে। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে তখন সিগনেট প্রেসের খুব নাম ছিল, এবং সিগনেট প্রেসের উদ্যোগে হরবোলা বলে একটা ক্লাব হয়েছিল। সেই ক্লাব থেকে আমরা বেশ কয়েকটা নাটক করেছিলাম। সেই নাটকের পরিচালক ছিলেন কমল কুমার মজুমদার, এবং সেই নাটকের সেট তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, এবং নিয়মিত এসে আমাদের পরামর্শ দিতেন সৈয়দ মুস্তাফা আলী। এইসব ব্যাপার দারুণ বড় বড় ব্যাপার। তা সেই নাটক ওই সিগনেট প্রেসে দিলীপ কুমার গুপ্ত যেখানে থাকতেন এলগিন রোডে, সেই বাড়ির মাঠে মঞ্চ, পাকা মঞ্চ বেঁধে তৈরি নাটক হয়েছিল। এরও পরে আমরা অনেক নাটক করেছি। আমি নিজেও নাটক লিখেছি, তাতে অভিনয় করেছি। আমাদের একটা এখন ক্লাব আছে বুধ সন্ধ্যা, সেখান থেকেও মাঝে মাঝে নাটক হয়, রবীন্দ্রনাথের নাটক বা আমার লেখা নাটক। সেই নাটকে বেশ টিকিট বিক্রি হয়, কারণ অনেক লেখক, গায়ক, কবি এরা অংশগ্রহণ করেন। টিকিট বিক্রির যে টাকাগুলো হয় সেগুলো আমরা কোনো সেবামূলক প্রতিষ্ঠানে দান করি। যেমন আমরা ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারে একটা ফ্রি বেড করেছি আমাদের এই বুধ সন্ধ্যার টাকা দিয়ে। যেমন আমরা বন্দার পথের পাঁচালী সেবা সমিতিকে আমরা গ্রামের কাজ করবার জন্য কিছু টাকা দিয়েছি। তা এখন যে নাটকগুলো করি তার দুটো উদ্দেশ্য থাকে। এক হচ্ছে যে এর মজা করা, একটা লোককে আনন্দ দেওয়া, এবং টিকিট বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় সেটা কোনো একটা সেবামূলক কাজে দেওয়া যেতে পারে। সুনীলের চিত্রনাট্য রচনার দক্ষতা দেখে প্রশ্ন জাগে, তিনি কি চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখতেন? আমি চেষ্টা করতাম ফিল্ম সোসাইটির ছবিগুলো দেখার। বিদেশে যখন গেছি তখন প্রচুর এসব ছবি দেখেছি, বার্গম্যান, ফেলিনি, তখনকার দিনে যারা বিখ্যাত। তো এখানে এসে আমারও মাথার মধ্যে একটা মাঝে মাঝে পরিকল্পনা হতো যে আমি নিজে একটা ফিল্ম করব। এটা তো খুব নতুন কিছু নয়, আমাদের বাংলা সাহিত্যে আগেও অনেক লেখক চলচ্চিত্র পরিচালক হয়েছে, ভারতীয় অন্যান্য জায়গাতেও আছে, কেরালাতে এরকম আছে। তা আমি সেই জন্যেই ভাবলাম যে যদি ছবি আমায় করতে হয় তার জন্য তৈরি হতে হবে। তৈরি হওয়ার জন্য প্রথমে আমি চিত্রনাট্য লেখা শিখলাম, 2-1 পরিচালকের সঙ্গে বসে, যাতে ঠিক ঠিক সংলাপ, ঠিক ঠিক সিকোয়েন্সগুলো কীভাবে হয়। তা বেশ কয়েকটা চিত্রনাট্য লিখেছি।
লেখার পর তা ভাবলাম যে চিত্রনাট্য লিখলেই তো হবে না, ক্যামেরার কাজ বা আর একটা হচ্ছে শুটিংয়ের সময় যে এত লোক থাকে তাদের ম্যানেজ করাও তো একটা বড় কাজ, এইসবগুলো শেখা দরকার। সেহেতু কয়েকটা আউটডোর শুটিংয়ে আমি গেলাম। এইসব দেখে থেকে আমার ধারণা হলো যে একটা ফিল্ম যদি খুব ভালো করে বানাতে হয় তাহলে অন্তত 1 থেকে 1.5 বছর তার পেছনে মনোযোগ দেওয়া উচিত। তখন আর অন্য কোনো কাজ করা চলবে না, শুধু ওইটাই করতে হবে। কিন্তু তখন আমার যে অবস্থা, আমি 1-1.5 বছর টানা লেখালেখি না করে ফিল্মের জন্য পড়ে থাকবো, এবং সে ফিল্মটা তো অনিশ্চিত, ভালো হবে কি হবে না, চলবে কি চলবে না ঠিক নেই, সেটা দেওয়ার সময় আমি তখন পাইনি। সত্যজিৎ রায় সুনীলের 2টি উপন্যাস চলচ্চিত্রায়িত করেন। সুনীল গঙ্গোপাধ্যায় যেহেতু বাংলা সাহিত্যে একজন যশস্বী লেখক, তাই স্বাভাবিকভাবেই বাংলা ভাষার উন্নতি ও প্রসারের জন্য তিনি লড়াই করে চলেছেন, আর সেই জন্যই তিনি ভাষা শহীদ স্মারক সমিতির সভাপতি। সাম্প্রদায়িকতা ও দাঙ্গা সম্পর্কে তিনি তার প্রতিক্রিয়া জানান। আসলে আমাদের দেশের যে সবচেয়ে যেটা বিভৎস এবং নিকৃষ্ট দিক, সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। আমি আর কোনো জিনিসকে এত ঘৃণা করি না। গুজরাটের যখন দাঙ্গা হয় তখন আমি বিদেশে ছিলাম, তো ওখানে ইন্টারনেটে খবরগুলো দেখতাম, আমার লজ্জায় ঘৃণায় আমার একেবারে সারা শরীর কাঁপত। বিশ্বাসই করতে পারতাম না যে এরকম দাঙ্গা কী করে দিনের পর দিন চলে। আমি অনেক গুজরাটিকে চিনি, যাদের মধ্যে অনেক মহৎ মানুষ আছে, শিল্পী আছেন, লেখক আছেন, চিন্তাশীল ব্যক্তি আছেন, শিল্পকর্মে এত উন্নত করেছে, তার কল কারখানা ভারতবর্ষের মধ্যে এখন দেখাবার মতন ব্যাপার, লেখাপড়ার হারও অনেক বেশি, অথচ সেখানে এরকম জঘন্য সাম্প্রদায়িক মনোভাব রয়েছে। শিশুদের আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে, নারীদের হত্যা করে কেটেছে, এবং সরকার এর মদত দিয়েছে। সরকারি মদত না হলে এরকম দাঙ্গা দিনের পর দিন চলতে পারত না। এই কলঙ্ক আমাদের কোনোদিন ঘুচবে না, এবং আমাদের এর জন্যে ভবিষ্যতে যাতে কখনো না হয়, আমাদের পশ্চিমবাংলাতে হওয়ার প্রশ্নই নেই, সারা ভারতবর্ষে যাতে না হয় তার জন্য তৈরি থাকতে হবে। অর্ধেক জীবন সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী, যা এক নিরপেক্ষ আত্মবিশ্লেষণ। সেখানে কোনো রকম ভনিতা বা সত্যের অপলাপের লেশ মাত্র নেই। অর্ধেক জীবন লেখার শুরুতেই তার সমসাময়িক বিশিষ্ট লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় লেখেন, তুই পারবি। এইসব কারণে সুনীল গঙ্গোপাধ্যায় আজ কলকাতার শেরিফ।